আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের লেকচারে আমি মৌলিক সামষ্টিক অর্থনীতির ভোগ এবং সঞ্চয় সম্পর্কে পড়ানোর চেষ্টা করব। চলুন আসা যাক, ভোগ বলতে আমরা আসলে কি বুঝি। অভাব মোচনের জন্য দ্রব্য ও সেবা ব্যবহারের কার্যক্রমকে ভোগ বলা হয়। অর্থাৎ মানুষের অভাব মোচনের জন্য কোনো দ্রব্যের উপযোগ ব্যবহার করাকে ভোগ বলে। যদি আমরা আরো স্পষ্ট করে বলি যে অভাব পূরণের জন্য কোনো দ্রব্য বা সেবার ব্যবহারের মাধ্যমে ওই দ্রব্য বা সেবার উপযোগ নিঃশেষ করাকেই ভোগ বলা হয়। আর এই ভোগ্য দ্রব্য বা সেবা ক্রয়ের জন্য যে ব্যয় করা হয় তাকে ভোগ ব্যয় বা কনজাম্পশন এক্সপেন্ডিচার বলে। অর্থনীতিতে সামগ্রিক চাহিদার চারটি উপাদান রয়েছে। একটি হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়, আরটি হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয়, আরটি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং নেট এক্সপোর্ট বা নিট রপ্তানি। নিট রপ্তানি বের করা হয় এক্সপোর্ট থেকে ইম্পোর্ট অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বিয়োগ করে নিট রপ্তানি পাওয়া যায়। সুতরাং আমরা সামগ্রিক ব্যয়কে দেখাতে পারি এ দ্বারা, যা সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ সি হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার, আই হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি। এই চারটি উপাদানের সমন্বয়ে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা, অর্থনীতিতে রিয়েল জিডিপি পরিমাপ করা। চারটি উপাদানের সমষ্টি হলো অর্থনীতিতে রিয়েল জিডিপি বা প্রকৃত জিডিপি। ডিটারমিনেন্টস অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার অর্থাৎ কনজাম্পশন এক্সপেন্ডিচারের নির্ধারক। অর্থনীতিতে ভোগ ব্যয়কে বিভিন্ন উপাদান প্রভাবিত করতে পারে। তার মধ্যে কয়েকটি উপাদান হতে পারে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়, রিয়েল ইন্টারেস্ট রেট বা প্রকৃত সুদের হার, ওয়েলথ বা সম্পদ, এক্সপেকটেশন বা প্রত্যাশা। ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়টা কি? মানুষের মোট ইনকাম থেকে, অর্থাৎ মানুষ যা আয় করে তা থেকে যদি কর বাদ দেওয়া হয় তবে যে আয় থাকে তাকে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় বলা হয়। যদি ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পায় তাহলে মানুষের ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, আর ব্যয়যোগ্য আয় যদি হ্রাস পায় তাহলে ভোগ ব্যয়ও হ্রাস পাবে। সুতরাং ব্যয়যোগ্য আয়ের সাথে ভোগ ব্যয়ের একটা সমমুখী সম্পর্ক বিরাজমান। দুই হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট বা প্রকৃত সুদের হার। আমরা জানি অর্থনীতিতে যদি সুদের হার বেড়ে যায় তবে মানুষ বেশি পরিমাণে টাকা ব্যাংকে রাখে সঞ্চয় করে। এর ফলে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ কমে যায় এবং ভোগ ব্যয়ও কমে যায়। আর যদি সুদের হার হ্রাস পায় তাহলে মানুষের কাছে নগদ অর্থের পরিমাণটা বেশি থাকে, ফলে ভোগ ব্যয়ও বেশি হয়। সুতরাং সুদের হারের সাথে ভোগ ব্যয়ের একটা ঋণাত্মক সম্পর্ক রয়েছে, অর্থাৎ বিপরীত সম্পর্ক রয়েছে। সুদের হার বাড়লে ভোগ ব্যয় হ্রাস পায়, সুদের হার হ্রাস পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়। ওয়েলথ বা সম্পদ। ওয়েলথ বা সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে মানুষের ভোগ ব্যয় বেড়ে যায়, আর যদি সম্পদ হ্রাস পায় তাহলে ভোগ ব্যয় হ্রাস পাবে। কারণ ওয়েলথের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক
ডিসপোজেবল ইনকামের মতোই সমমুখী। এক্সপেকটেশন বা প্রত্যাশা, ভবিষ্যতে দ্রব্য সামগ্রী দাম বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, হ্রাস পেতে পারে এরকম যদি কোনো প্রত্যাশা থাকে, তাহলেও বর্তমান ভোগ ব্যয় কিন্তু প্রভাবিত হয়। যদি এটা ধরে নেওয়া, যেমন আমাদের দেশে করোনাকাল, যখন করোনা শুরু হয়েছে সেই সময় মানুষ ওই সময়ে মানুষ বেশি পরিমাণে ভোগ্যদ্রব্য ক্রয় করে মজুত করে রেখেছিল, কারণ তাদের প্রত্যাশা করেছিল এই যে যদি ভবিষ্যতে হয়তো দাম বৃদ্ধি পেয়ে যেতে পারে। সুতরাং এই যে ভবিষ্যতে যদি দাম বৃদ্ধি পাওয়া যেতে পারে এরকম প্রত্যাশা করে, প্রত্যাশা করে বর্তমান ভোগ কিন্তু বেড়ে যায়। আবার যদি বলা হয় ভবিষ্যতে দাম হ্রাস পেতে পারে, এরকম প্রত্যাশা থাকলে তাহলে বর্তমান ভোগ ব্যয় হ্রাস পাবে। সুতরাং এক্সপেকটেশন বা প্রত্যাশার সাথে কনজাম্পশন এক্সপেন্ডিচারের সম্পর্ক সমমুখী। এক্সপেকটেশন বা প্রত্যাশার কনজাম্পশন এক্সপেন্ডিচারকে আসলে গুরুত্বপূর্ণ, কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়ের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এখন আসা যাক কনজাম্পশন ফাংশন বা ভোগ অপেক্ষক কি। অর্থনীতিতে ভোগ অপেক্ষক হচ্ছে একটা গাণিতিক অপেক্ষক যা ভোক্তার আয় বিশ্লেষণ, ভোক্তার ভোগ ব্যয় বিশ্লেষণে ব্যবহৃত হয়। জন মেনার্ড কিনস তার দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে ভোগ অপেক্ষক বিষয়টি বিশ্লেষণ করেছেন। তিনি মত দেন যে পরিবারের ভোগ ব্যয় আয়ের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত, কিন্তু বাস্তবে আয় ছাড়াও যদিও অন্যান্য অনেক বিষয়ের উপর কিন্তু ভোগ ব্যয় নির্ভর করে। ভোগ ব্যয়, the consumption function shows the relationship between the level of consumption expenditures and the level of disposable personal income, other things remaining constant. অর্থাৎ অন্যান্য অবস্থা স্থির অবস্থায় ব্যয়যোগ্য আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে তা ভোগ অপেক্ষকের মাধ্যমে নির্দেশ করা হয় বা দেখানো হয়। যেমন এখানে একটা ভোগ অপেক্ষক সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, এখানে সি হচ্ছে ভোগ ব্যয়, ওয়াইডি হচ্ছে ব্যয়যোগ্য আয়, অর্থাৎ ব্যয়যোগ্য আয়ের সাথে ভোগ ব্যয়ের একটা ফাংশনাল রিলেশনশিপ নির্দেশ করে দ্য কনজাম্পশন ফাংশন বা ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক বা কিভাবে অঙ্কন করা যায়। এখন আমরা এখানে একটা সূচি দেখছি যেখানে ব্যয়যোগ্য আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করা হয়েছে, আর একটা রেখা যেখানে একটা ডায়াগ্রাম দেখছি যেখানে ভূমিয়ককে ব্যয়যোগ্য আয় এবং লম্বককে ভোগ ব্যয় নির্দেশ করা হয়েছে। ধরুন প্রথমে আসা যাক যে যদি ভোগ ব্যয়, এখানে আমরা এই সূচিতে দেখছি যদি ভোগ ব্যয় শূন্য থাকে, তার ভোগ ব্যয় শূন্য হলে না, যদি ব্যয়যোগ্য আয় ওয়াইডি যদি শূন্য হয়, অর্থাৎ মানুষের আয় যদি না থাকে তাহলে ভোগ ব্যয় থাকে হচ্ছে 100, অর্থাৎ শূন্য আয়ও 100 পরিমাণ ভোগ ব্যয় বজায় থাকে। আয় যখন বেড়ে 200 টাকা হলো, ভোগ ব্যয়ও বৃদ্ধি পেয়ে 250 টাকা হয়। এখন আয় আরো বৃদ্ধি পেয়ে যদি 400 টাকা হয় তাহলে ভোগ ব্যয়ও বৃদ্ধি পেয়ে 400 টাকা হবে। এভাবে আয় বৃদ্ধি পেয়ে 600 এবং 800 টাকা হলে ভোগ ব্যয় যথাক্রমে বৃদ্ধি পেয়ে 550 এবং 700 হয়। এই রেখাতে আমরা যদি দেখি, মানে সূচিতে দেখে যে আয় যতই বাড়ে ভোগ ব্যয় দ্রুতই বৃদ্ধি পায়, অর্থাৎ আয় বৃদ্ধির সাথে সাথে ব্যয়যোগ্য আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয় বৃদ্ধি পায়। সুতরাং ব্যয়যোগ্য আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে একটা সমমুখী সম্পর্ক নির্দেশ করছে এই রেখাতে। এখন আমরা এই সূচির ভিত্তিতে একটা ভোগ ব্যয় অপেক্ষক অঙ্কন করি। এই মূলবিন্দু থেকে ঊর্ধ্বগামী একটা রেখা যা 45 ডিগ্রি লাইন। এই 45 ডিগ্রির রেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার প্রতিটা বিন্দুতে লম্ব অক্ষের দূরত্ব এবং ভূমি অক্ষের দূরত্ব উভয়ই সমান। যেহেতু লম্ব অক্ষে কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ভূমি অক্ষে ভোগ ব্যয় দেখানো হয়েছে, ব্যয়যোগ্য আয় দেখানো হয়েছে,
সেহেতু এই রেখার প্রতিটি বিন্দুতে কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ব্যয়যোগ্য আয় পরস্পর সমান। এখন প্রথমে আমরা আসি সূচি থেকে দেখি যে শূন্য আয়ে 100 টাকা ভোগ ব্যয় রয়েছে। সুতরাং আয় যখন শূন্য হয় তাহলে ভোগ ব্যয় 100। এইটা আমরা নির্দেশ করতে শূন্য আয়ে 100 টাকা ভোগ ব্যয় নির্দেশক একটি বিন্দু হচ্ছে এ। এখন আয় বেড়ে যখন 200 টাকা হলো, শূন্য থেকে আয় বেড়ে যখন 200 টাকা হলো, ভোগ ব্যয়ও বৃদ্ধি পেয়ে 250 টাকা হয়েছে, যা আমরা বি বিন্দু দ্বারা নির্দেশ করেছি। এবার আয় আরো বৃদ্ধি পেয়ে 400 টাকা হলো। 400 টাকা হওয়াতে ভোগ ব্যয়ও বৃদ্ধি পেয়ে 400 টাকা হয়েছে। এখানে দেখেন 400 টাকা এবং সি বিন্দুতে আসি, ডিসপোজেবল আয়ও 400 টাকা, ভোগ ব্যয়ও 400 টাকা। অর্থাৎ এই সি বিন্দুতে উভয়ই কিন্তু ভোগ ব্যয় এবং ব্যয়যোগ্য আয় দুটোই সমান। সি বিন্দু 45 ডিগ্রি বিন্দুর উপরে পড়েছে। আয় যখন আরো বৃদ্ধি পেয়ে 600 টাকা এবং 800 টাকা হলো, ভোগ ব্যয় যথাক্রমে বৃদ্ধি পেয়ে 550 টাকা এবং 700 টাকা হয়েছে, যা ডি এবং ই বিন্দু দ্বারা নির্দেশ করেছে। এখন এ, বি, সি, ডি, ই এই 5টি বিন্দু আমরা যোগ করে একটা রেখা পাই, যা হচ্ছে ভোগ ব্যয় রেখা বা ভোগাপেক্ষ। এখানে ভোগ ব্যয় রেখাটা এই বিন্দুতে একটু লক্ষ্য করলে দেখা যায় এটা কিন্তু 45 ডিগ্রি লাইনের সমান, যেহেতু লাইনের সাথে ছেদ করেছে, এর মানে হচ্ছে এই বিন্দুতে ভোগ ব্যয় এবং ব্যয়যোগ্য আয় দুটোই সমান। আমরা যে এর আগে যে ভোগ ব্যয় এবং ব্যয়যোগ্য আয়ের ফাংশন বা দেখেছি, সেটা এই সূচি এবং চিত্রের দিকে লক্ষ্য করলে আমরা দেখি দুই ধরনের ভোগ ব্যয়। একটা হচ্ছে একটাকে বলা হয় অটোনমাস ভোগ, আরেকটাকে বলা হয় ইনডিউস বা প্ররোচিত ভোগ। অটোনমাস বা স্বয়ংভূত ভোগ কি? Autonomous consumption is the level of consumption that does not depend on the disposable income. অর্থাৎ ভোগের যে ভোগ ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে না, সে ভোগকে অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগ বলে। অর্থাৎ স্বয়ংভূত ভোগ ব্যয়যোগ্য আয়ের হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে না। আমরা যদি পূর্বের স্লাইডে একটু দেখি, যে এই যে পূর্বের স্লাইডে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখেছি যে আয় যখন শূন্য হয় তাহলে ভোগ ব্যয় কিন্তু 100। তার মানে আয় শূন্য, তাই বলে কিন্তু ভোগ ব্যয় শূন্য না। ঠিক আছে, এই যে আয় যখন 100, ভোগ ব্যয় আয় যখন শূন্য, ভোগ ব্যয় কিন্তু 100। এই যে এই শূন্য আয়ে ভোগ ব্যয়, অর্থাৎ এটা কিন্তু এই আয়ের দ্বারা প্রভাবিত হয়নি। এটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ বা অটোনমাস কনজাম্পশন। সুতরাং এ হচ্ছে অটোনমাস কনজাম্পশন, এটা 100 হচ্ছে অটোনমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগ। At point A on the consumption function, অর্থাৎ এ বিন্দুতে আমি পূর্বের যে consumption ফাংশনে consumption expenditure is 100 even though disposable income is 0, অর্থাৎ disposable income শূন্য হওয়া সত্ত্বেও কিন্তু consumption expenditure 100। This consumption expenditure is called autonomous consumption, অর্থাৎ এই consumption expenditure কে বলা হয় স্বয়ংভূত ভোগ ব্যয়। And it is the amount of consumption expenditure that would take place in the short run even if people had no current income. এই ধরনের স্বয়ংভূত ভোগ ব্যয় স্বল্পকালে বিদ্যমান থাকে, অর্থাৎ যদি ভোক্তার কাছে কোনো ইনকাম নাও থাকে তাহলে স্বল্পকালে মানুষের ভোগ ব্যয় বজায় থাকে। এটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয়। এবার হচ্ছে ইনডিউস কনজাম্পশন বা প্ররোচিত ভোগ। Induced consumption is the level of consumption that is induced by an increase in disposable income, অর্থাৎ ব্যয়যোগ্য আয়ের বৃদ্ধির ফলে, বৃদ্ধির ধারা প্ররোচিত হয়ে যে ভোগ ব্যয় হয়, বা ভোগ ব্যয় সোজা বাংলায় বলতে গেলে যে ব্যয়যোগ্য আয়ের পরিবর্তনের ফলে
যে ভোগ ব্যয় প্রভাবিত হয়, যে ভোগ ব্যয় পরিবর্তিত হয়, সে ভোগ ব্যয়কে প্ররোচিত ভোগ ব্যয় বলা হয়। এক্ষেত্রে এই ভোগটা অর্থাৎ প্ররোচিত ভোগটা কিন্তু ডিসপোজেবল আয়ের উপর নির্ভর করে। এখানে ডিসপোজেবল আয় যদি বৃদ্ধি পায় তাহলে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, যদি ডিসপোজেবল আয় যদি হ্রাস পায় তাহলে ভোগ ব্যয় হ্রাস পাবে। এটাই হচ্ছে ইনডিউসড কনজাম্পশন বা প্ররোচিত ভোগ। Consumption expenditure in excess of autonomous expenditure in the function is called induced consumption. অর্থাৎ এর আগে যে আমরা কনজাম্পশন ফাংশনের অটোনমাস কনজাম্পশন বাদে বাকি যে কনজাম্পশন গুলো নির্দেশ করেছে সেগুলো কিন্তু ইনডিউসড কনজাম্পশন বা প্ররোচিত। এপিসি অ্যান্ড এমপিসি। এপিসি হচ্ছে অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, এমপিসি হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। দ্য মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা এমপিসি, যা বাংলায় বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। The marginal propensity to consume is the amount of extra consumption generated by an extra টাকা of disposable income. অর্থাৎ ডিসপোজেবল আয়ের অতিরিক্ত একক বৃদ্ধি পেলে ভোগ ব্যয়ের যে অতিরিক্ত বৃদ্ধি ঘটে তাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ এখানে ডিসপোজেবল আয়ের চেঞ্জের ফলে কনজাম্পশন এক্সপেন্ডিচারের চেঞ্জ দেখায়, এটাই হচ্ছে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা যদি এমপিসি কে সূত্রের মধ্যে এমপিসি ইকুয়াল টু ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াইডি, ডেল সি হয় আর ডেল সি ইকুয়াল চেঞ্জ অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ ডেল সি হচ্ছে কনজাম্পশন ভোগ ব্যয়ের পরিবর্তন দেখাচ্ছে, ডেল ওয়াইডি দ্বারা ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়ের পরিবর্তন দেখাচ্ছে। APC by average propensity to consume. Average propensity to consume is the ratio of consumption expenditure and disposable income. অর্থাৎ ডিসপোজেবল ইনকাম এবং কনজাম্পশন এক্সপেন্ডিচারের অনুপাতকে গড় ভোগ প্রবণতা বা এপিসি বলা হয়। অর্থাৎ আয়ের কত অংশ ভোগ ব্যয়ে ব্যবহৃত হয়, অর্থনীতিতে মোট জাতীয় আয়ের কত অংশ ভোগ ব্যয়ের জন্য ব্যবহার করা হয় সেটাই কিন্তু এপিসি দ্বারা দেখানো হয়। এবিসি দেখানো হয় এপিসি ইকুয়াল সি ডিভাইড বাই ওয়াই, যেখানে সি হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয় এবং ওয়াইডি হচ্ছে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। আমরা একটা সূচির মাধ্যমে গড় ভোগ ব্যয় এবং প্রান্তিক ভোগ ব্যয়ের মধ্যে ভোগ ব্যয় কিভাবে বের করা হয় সেটা দেখতে পারি। এখানে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়, এখানে কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়, আর এটা হচ্ছে এমপিসি প্রান্তিক ভোগ প্রবণতা, যা আমরা বের করব ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াই, অর্থাৎ চেঞ্জ ইন কনজাম্পশন এক্সপেন্ডিচার ডিভাইড বাই চেঞ্জ ইন ডিসপোজেবল ইনকাম। আর এপিসি বের করব যে সি ডিভাইড বাই ওয়াই, কনজাম্পশন এক্সপেন্ডিচারকে ভোগ ব্যয়যোগ্য আয় দ্বারা ভাগ করলে এপিসি পাওয়া যাবে। আমরা যদি বলি ইনিশিয়ালি আপনার ওয়াইডি অর্থাৎ ব্যয়যোগ্য আয় যদি 100 টাকা হয়, কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে 250 টাকা। এখন মনে করি ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পেয়ে 400 টাকা হইল, এর ফলে কনজাম্পশন এক্সপেন্ডিচার বৃদ্ধি পেয়ে 400 টাকা। তাহলে এই যে আমরা যখন এমপিসি বের করতে যাব এখানে তাহলে চেঞ্জ আয়ের চেঞ্জ কত হয়েছে 400 বিয়োগ 200, তার মানে 200 টাকা আয় বৃদ্ধি পেয়েছে, অতিরিক্ত আয় বৃদ্ধি হয়েছে 200 টাকা। আর এখানে অতিরিক্ত ভোগ ব্যয় হয়েছে 150, 400 কে 250 দিয়ে বিয়োগ করলে 150 পাওয়া যায়। সুতরাং আমরা তাহলে যদি এই 150 যেটা আমার ভোগের যে চেঞ্জ, এই চেঞ্জকে আমি 150 ডিভাইড বাই আয়ের যে চেঞ্জ সেটা দিয়ে যদি ভাগ করে তাহলে আমার মান আসে 0.75। আর এইখানে আমার তাহলে গড় ভোগ ব্যয় কত? গড় ভোগ ব্যয় শুধু সি অর্থাৎ কনজাম্পশন এক্সপেন্ডিচারকে জাস্ট ভোগ ব্যয় দ্বারা ভাগ করা হয়, তার মানে এটা হয় 400, যে কনজাম্পশন এক্সপেন্ডিচার 400 আর আমার ব্যয়যোগ্য আয় হচ্ছে 400, তার মান হচ্ছে 1। এখানে
ব্যয়যোগ্য আয় যখন আরো বৃদ্ধি পায়, এখানে এদিকে লক্ষ্য করে আপনি খেয়াল করেন, ব্যয়যোগ্য আয় যত বৃদ্ধি পেতে থাকে ভোগ ব্যয় বৃদ্ধি পায়। তার মানে 400 থেকে যদি 600 হয় তাহলে এখানে চেঞ্জটা 200, 400 থেকে তাহলে কনজাম্পশন এক্সপেন্স চেঞ্জ হচ্ছে তাও 150। সুতরাং এখানে গড় হচ্ছে তাও এমপিসি এর মান হচ্ছে 0.75। আর এখানে এপিসি এর মান কত? 550, যেহেতু ভোগ ব্যয় 550 ডিভাইড বাই 600, 0.92। ঠিক আছে, এখানে দেখা চেঞ্জ আরো চেঞ্জ হলে 823 যদি 700 হয়, এখানে এমপিসি এর মান 0.75 আর এখানে এমপিসি এর মান 0.75। তবে এই টেবলের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে একটা জিনিস আপনি বুঝতে পারবেন যে এই এমপিসি কিন্তু এখানে ফিক্স থাকতেছে, তবে এপিসি বৃদ্ধি পাচ্ছে। তবে এবার আরেকটা জিনিস হচ্ছে এমপিসির চেয়ে কিন্তু এপিসির মানটা বেশি। ঠিক আছে, এখন আমরা একটা চিত্রের সাহায্যে এমপিসি এবং এপিসি দেখাতে পারি। এটা একটা হচ্ছে আপনার কনজাম্পশন ফাংশন, এটা একটা রেখা। আমরা জানি যে কোনো রেখার ঢাল পরিমাপ করা হয় লম্ব অক্ষের দূরত্বকে, অর্থাৎ লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইড বাই ভূমি অক্ষের পরিবর্তন, এটি হচ্ছে আপনার রেখার ঢাল। আর তার মানে এখানে তাহলে এটা যদি কনজাম্পশন এক্সপেন্ডিচার, তাহলে লম্ব অক্ষ কিন্তু আমরা যেহেতু কনজাম্পশন এক্সপেন্ডিচার নির্দেশ করেছি, সুতরাং লম্ব অক্ষ হচ্ছে ডেল সি আর ভূমি অক্ষের পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই ডি। এই ডেল সি মানে কনজাম্পশনের কিন্তু পরিবর্তন, আর ডেল ওয়াই ডি হচ্ছে কিসের পরিবর্তন? আপনার ব্যয়যোগ্য আয়ের পরিবর্তন। সুতরাং আমরা জানি যে এমপিসি ইকুয়াল টু কিন্তু ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াই ডি। তার মানে ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াই ডি এমপিসি, সেটা আবার এই এমপিসি রেখার ঢাল। সুতরাং প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে ভোগ অপেক্ষকের ঢাল। আর এই সি বিন্দুতে আপনি যদি সি বিন্দুতে গড় ভোগ, তাহলে আমাদের কত? গড় ভোগ হচ্ছে এই যে লম্ব শূন্য থেকে লম্ব অক্ষের দূরত্ব কত? 550, আর শূন্য থেকে ভূমি অক্ষের দূরত্ব 600। তাহলে এই 550 ডিভাইড বাই 600, এটা হচ্ছে আপনার গড় ভোগ। তার মানে এপিসি পয়েন্ট সি, সি বিন্দুতে এপিসি হচ্ছে সি ডিভাইড বাই ওয়াইডি, 550 ডিভাইড বাই 600 ইকুয়াল 0.92. With a straight line consumption curve, we can use the following notation to describe the curve. অর্থাৎ একটি সরল রেখা বরাবর কনজাম্পশন ফাংশনকে আমরা এই সমীকরণ দ্বারা দেখাতে পারি। সমীকরণ সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ডি। এখানে এ হচ্ছে আপনার, এটাকে বলা হয় অটোনমাস কনজাম্পশন, অর্থাৎ এখানে যদি আপনি ওয়াইডি যদি শূন্য হয়, এই সমীকরণে যদি ওয়াইডির মান শূন্য হয় তাহলে এটা শূন্য হবে। ঠিক আছে, আর এটা শূন্য হলে কিন্তু সি এর মান থাকবে এ, অর্থাৎ এ পরিমাণ ভোগ এখানে বজায় থাকবে। আর এই ভোগটা কিন্তু আয়ের উপর নির্ভর করছে না। সুতরাং এখানে এ কে বলা হয় অটোনমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগ। আর বি, যদি ওয়াইডি শূন্য হয় তাহলে বি শূন্য, বি এর মান 0। আবার ওয়াইডি যদি 1 হয় তাহলে বি এর সামথিং গেল বি। এখন এইভাবে, অর্থাৎ এখানে আপনি দেখবেন যে ওয়াইডির সাথে এটা নির্ভর করে টোটালটা। এখানে আমরা যদি এই রেখাতে আরেকটা জিনিস যদি আমরা দেখতে যাই, যে এখানে আবার একটু যদি আমি যদি ওয়াইডি চেঞ্জ, আমরা ম্যাথমেটিক্যালি ওয়াইডি চেঞ্জটা কিভাবে, যদি এটা চেঞ্জটা যখন আমরা দেখাই তখন আমরা চেঞ্জ ইন সি ডিভাইড বাই চেঞ্জ ইন ওয়াইডি, অর্থাৎ ডেল চেঞ্জ যদি শূন্যের দিকে যায়, টেন্স টু 0 হয়, তাহলে আমরা ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াইডি কে ডি ডিভাইড বাই ডি, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমরা সি কে যদি ওয়াইডি দ্বারা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, তো ডেল সি ডিভাইড বাই ডেল ডি, এখানে যদি ওভাবে আসলে লেখা হয়নি ওভাবে, তাহলে আমরা এটার মান পাবো বি। ঠিক আছে, এই বি হচ্ছে এই বি ডেল সি ডিভাইড বাই ডেল স্লোপ অফ সি এফ কার্ভ, এই কনজাম্পশন ফাংশন লেখার স্লোপ হচ্ছে ডেল সি ডিভাইড বাই ডেল ডি। আর এখানে গড় ভোগ কত? গড় ভোগ হচ্ছে সি ডিভাইড বাই ওয়াই ডি।
সি ডিভাইড বাই ওয়াইডি, সি এর মান যদি আমি বসাই সি এ প্লাস বি ওয়াইডি, এ প্লাস বি ওয়াইডি, এখানে এ ওয়াইডি, যদি এটাকে আমি একটু আলাদা করে নিই, এ ডিভাইড বাই ওয়াইডি, বি ওয়াইডি ডিভাইড বাই ওয়াইডি, যেহেতু ওয়াইডি বি ওয়াইডিতে ওয়াইডি ওয়াইডি কাটা, সেজন্য এটার মান হচ্ছে বি। সুতরাং এপিসির মান হচ্ছে এই রেখাতে এ ডিভাইড বাই ওয়াইডি। এখন দেখি এমপিসি, এখন এমপিসি এর মান শূন্যের চেয়ে বড়, একের চেয়ে ছোট, অর্থাৎ প্রান্তিক বুক প্রবণতা শূন্যের চেয়ে বেশি হয়, একের চেয়ে কম হয়। এর তাৎপর্যটা কি? According to Keynes, অর্থাৎ কিংসের মধ্যে, the fundamental psychological law is that men and women too are disposed, as a rule and on average, to increase their consumption as their incomes increase, but not by as much as the increase in their income. অর্থাৎ কিংসের ফান্ডামেন্টাল ল অনুসারে বলা হয় যে যদি মানুষের আয় বৃদ্ধি পায় তবে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, তবে আয় যে হারে বৃদ্ধি পাবে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে। এর মানে হচ্ছে মানুষের আয় ধরুন আগে 100 টাকা ছিল, এখন ধরুন 20% বৃদ্ধি পেয়ে 120 টাকা হলো, আর ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, ভোগ ব্যয় বৃদ্ধি পায় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, এবং ভোগ ব্যয় বাড়লো 100 থেকে, আগে যদি ভোগ ব্যয় যদি 100 থাকে তাহলে ভোগ ব্যয় বৃদ্ধি পেলো ধরুন 108 বা 118 টাকা, ওখানে 20% বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু 18% বৃদ্ধি পেয়েছে। আয় বাড়ার ফলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, তবে আয় যে হারে বেড়েছে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বেড়েছে। এ কারণে এমপিসি এর মান শূন্যের চেয়ে বেশি হয় এবং একের চেয়ে কম হয়। আমি আবার বলছি, শূন্যের চেয়ে এমপিসি এর মান বেশি, এর তাৎপর্য হচ্ছে আয় বাড়লে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। আবার একের চেয়ে কম, এর তাৎপর্য হচ্ছে আয় যে হারে বৃদ্ধি পাবে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে। সে কারণে এমপিসি এর মান শূন্যের চেয়ে বড় এবং একের চেয়ে ছোট হয়। এখন আসা যাক শর্ট রান অ্যান্ড লং রান কনজাম্পশন ফাংশন কি, অর্থাৎ স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলতে আসলে আমরা কি বুঝি। স্বল্পকালীন ভোগ বলতে এমন ভোগ বোঝায় যে সময় মেয়াদে অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগ বজায় থাকে। আর দীর্ঘকালীন ভোগ বলতে এমন ভোগ স্তরকে বোঝানো হয় যে সময়ে কোনো ধরনের স্বয়ংভূত ভোগ বজায় থাকে না। তার মানে হচ্ছে স্বল্পকালে যদি মানুষের, আমরা যে আগে অটোনমাস কনজাম্পশন যখন বলেছি এবং এতক্ষণ যে কনজাম্পশন ফাংশনগুলো দেখিয়েছি তার প্রত্যেকটাতে কিন্তু স্বয়ংভূত ভোগ বজায় ছিল, ঠিক আছে, এবং এটা কিন্তু স্বল্পকালীন ভোগ অপেক্ষক, অর্থাৎ স্বল্পকালে স্বয়ংভূত ভোগ থাকে যা আয় শূন্য হলেও মানুষ কিছু না কিছু ভোগ করে, আর দীর্ঘকালে আয় শূন্য হলে ভোগও শূন্য হয়, অর্থাৎ দীর্ঘকালে আয়টা কেবলমাত্র ভোগের উপরে নির্ভর করে, না ভোগটা কেবলমাত্র আয়ের উপরেই নির্ভর করে, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়ে, আয় শূন্য হলে ভোগ শূন্য হয়। আমরা যদি এটা যদিও বা আমি ফাংশনটাকে ওভাবে আলাদা করে রেখে সমীকরণটাকে, এই যে এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ডি, এই সমীকরণটা হচ্ছে একটা স্বল্পকালীন সমীকরণ। এখানে এ হচ্ছে স্বয়ংভূত ভোগ, অর্থাৎ এখানে আর বি হচ্ছে পরোচিত ভোগ। এই জায়গায় একটা স্বয়ংভূত ভোগ বজায় থেকে যা আয়ের উপর নির্ভর করে, সুতরাং এটা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক। আর যদি আমরা এখানে সি ইকুয়াল টু বি ওয়াই, এখানে কোনো স্বয়ংভূত ভোগ নেই এই অপেক্ষক, সুতরাং এই অপেক্ষকটা একটা দীর্ঘকালীন ভোগ হবে। এই রেখাটা দেখে আমরা কিন্তু স্বল্পকাল দীর্ঘকালের মধ্যে পার্থক্যটাও কিন্তু বলে যাচ্ছি। এখন আসেন এই রেখাটাকে দেখুন, এখানে স্বল্পকালীন ভোগ রেখাটা
শূন্য একটু উপর থেকে ওঠে, অর্থাৎ মূলবিন্দু চেয়ে উপরের থেকে। এখানে শূন্য আয়ে এই পরিমাণ স্বয়ংভূত ভোগ বজায় থাকে। সুতরাং এই জায়গায় এই যে স্বয়ংভূত ভোগ রয়েছে, সুতরাং ভোগ অপেক্ষা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের উৎপত্তি স্থল হচ্ছে স্বয়ংভূত ভোগের পরিমাণ সেই পয়েন্ট থেকে। অর্থাৎ এখান থেকে মূলবিন্দুর উপর থেকে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের উৎপত্তি। আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষক কিন্তু মূলবিন্দু থেকে, কারণ আয় যখন শূন্য হয়, ওয়াইডের মান যখন শূন্য হবে, সি ও শূন্য হবে। সুতরাং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক উৎপত্তি হয় শূন্য বিন্দু থেকে, আর স্বল্পকালীন ভোগ অপেক্ষক শূন্যের উপর থেকে উৎপত্তি হয়। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের এমপিসি বি, আবার স্বল্পকালীন ভোগ অপেক্ষকের এমপিসি ও বি। এখানে আমি দেখি একটা কনজাম্পশন ফাংশন, শর্ট রান কনজাম্পশন ফাংশন সি ইকুয়াল টু a প্লাস বি ওয়াই। এ হচ্ছে আপনার স্বয়ংভূত ভোগ, এই ওয়াই হচ্ছে আপনার প্ররোচিত ভোগ। এখন এই রেখা থেকে এই ইকুয়েশন থেকে আমরা এমপিসির মানটা বের করব। এমপিসির মান সমীকরণ থেকে কিভাবে বের করা হয়? অর্থাৎ এখানে ওয়াইডির পরিবর্তন, ওয়াই কে যদি আমি স্বাধীন চলক, ওয়াই কিন্তু এখানে স্বাধীন চলক, যেটা ম্যাথমেটিক্যাল বিষয়, আর সি হচ্ছে আপনার অধীন চলক। চেঞ্জ ইন সি, তার মানে অধীন চলকের পরিবর্তন হয় কিসের কারণে? চেঞ্জ ইন ওয়াই, অর্থাৎ ওয়াই এর পরিবর্তনের কারণে যদি সি এর পরিবর্তন হয়, এটা ম্যাথমেটিক্যালি আমরা কিন্তু ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন দিয়ে দেখাই। ডিফারেন্সিয়েশন যদি, তার মানে এটা আমি যদি এই ফাংশনের যদি চেঞ্জের মান বের করে, তাহলে ডিফারেন্সিয়েশন বা এমপিসি এর মান বের করতে হলে এমপিসি ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াই, ঠিক আছে? এটা দিয়ে যদি আমি তাহলে মানে সি কে আমি ওয়াই এর প্রেক্ষিতে ডিফারেন্সিয়েট করব, সেটা করতে গিয়ে ম্যাথে নিশ্চয়ই ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে থাকবেন। তো এই যে এখানে ডিফারেন্সিয়েট, যদি সি কে আমি ওয়াই এর প্রেক্ষিতে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার এর মান আসছে বি। এটার এমপিসি এর মান হচ্ছে বি, সুতরাং এই অপেক্ষকের আমার এমপিসি এর মান বি। আর এপিসি হচ্ছে সি বাই বি, কনজাম্পশন ফাংশনটাকে আমি ওয়াই দ্বারা ভাগ করব। তাহলে এটা হচ্ছে ওয়াই দ্বারা যদি আমি ফাংশন কনজাম্পশন ফাংশন যেহেতু দেওয়া আছে এটাকে ভাগ করো, তাহলে আমার ওয়াই এপিসি এর মান বের হয়ে আসে, সেটা হচ্ছে এ বাই ওয়াই প্লাস বি। এই এমপিসি এবং এপিসি এর মানের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এখানে দেখবেন এমপিসি শুধুমাত্র বি, আর এপিসি হচ্ছে বি এর সাথে আরেকটা অংশের সমষ্টি, যোগফল। তার মানে যোগ হয়েছে এ বাই ওয়াই, এটা কিছু না কিছু, এটা 0.1 বা হতে, হ্যাঁ। তার মানে আমরা কি বলতে পারি যে, আমরা তো এটা দেখে তো নিশ্চয়ই আমরা বলতে পারি যে স্বল্পকালে এমপিসি এপিসির চেয়ে কম, স্বল্পকালে এমপিসি এর মান এপিসির চেয়ে কম, অর্থাৎ স্বল্পকালে প্রান্তিক ভোগ প্রবণতা গড় ভোগ প্রবণতার চেয়ে বেশি কম, সুতরাং এমপিসি লেস দেন এপিসি। এবার দীর্ঘকালে আসি, দ্য লং রানে কনজাম্পশন ফাংশনটা হচ্ছে সি ইকুয়াল টু বি ওয়াই। এখন এটাতে এমপিসি এর মান যখন বের করে আমরা ডিফারেন্সিয়েট করি সি কে ওয়াই এর প্রেক্ষিতে, তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের মান কিভাবে পাবো? এটা পাবো হচ্ছে যদি সি অপেক্ষক বি ওয়াই থেকে ওয়াই দ্বারা যদি ডিফারেন্সিয়েট করে, তাহলে বি এমপিসি কিন্তু স্বল্পকালীয় বি, আর এমপিসি দীর্ঘকালীয় কিন্তু বি, ঠিক আছে? এপিসি এর মান কত? সি ডিভাইড বাই ওয়াই, সি এর বি ওয়াই ডিভাইড বাই ওয়াই, ওয়াই ও ওয়াই এর কাটা থাকে বি। আবার দীর্ঘকালে এপিসি এর মান বি, দীর্ঘকালে এমপিসি ও বি, এপিসি ও বি। সুতরাং আমরা এটা বলতে পারি যে দীর্ঘকালে এমপিসি এবং এপিসি পরস্পর সমান। সেভিং ফাংশন, সেভিং ফাংশন সম্পর্কে জানার আগে সঞ্চয় সম্পর্কে একটু জানি। মানুষ সাধারণত আয়কে দুটি ভাগে বিভক্ত করে, একটি অংশ সঞ্চয় করে আর একটা অংশ ভোগের জন্য ব্যয় করে। অর্থাৎ সঞ্চয় করে ভবিষ্যতে অনিশ্চিত অবস্থা মোকাবেলার জন্য মানুষ কিন্তু সঞ্চয় করে থাকে। তার মানে আমার যদি ব্যয়যোগ্য আয়ের দুটি পার্ট, একটা সঞ্চয়, একটা ভোগ। সুতরাং আমরা বলি যে সঞ্চয় অর্থাৎ আয়ের যেই অংশ বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে গচ্ছিত রাখা হয়, সেই অংশকে সঞ্চয় বলা হয়।
সুতরাং আমরা সঞ্চয়, তাহলে কি সঞ্চয় হচ্ছে যদি আমরা আয় থেকে ভোগ ব্যয় যদি বাদ দিই তাহলে সঞ্চয় পাবো। সেভিংস ইজ দ্য পার্ট অফ ইনকাম দ্যাট ইজ নট কনজিউম, অর্থাৎ আয়ের যে অংশটা ভোগের জন্য ব্যবহার করা হয় না তাকে সঞ্চয় বলে। সেভিংস ইকুয়াল ডিসপোজেবল ইনকাম মাইনাস কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ সঞ্চয়কে আমরা তাহলে কিভাবে পাই? মোট ডিসপোজেবল ইনকাম থেকে আপনি যদি শুধু কনজাম্পশন এক্সপেন্ডিচার বিয়োগ করলে বাকি যে অংশ থাকে সেটা হচ্ছে কিন্তু সঞ্চয়। সুতরাং S ইকুয়াল টু YD মাইনাস C। আর সঞ্চয় অপেক্ষক কি দেখায়? অন্যান্য অবস্থায়, স্থির অবস্থায় সঞ্চয় এবং ব্যয়যোগ্য আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করা, যে ফাংশনের মাধ্যমে সম্পর্ক নির্দেশক ফাংশনকে কিন্তু সঞ্চয়। ব্যয়যোগ্য আয় এবং সঞ্চয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, সে সম্পর্ক নির্দেশকে নির্ভরশীলতার সম্পর্ককে সঞ্চয় অপেক্ষক বলা হয়। আয় এর উপর, ব্যয়যোগ্য আয়ের উপর সঞ্চয়ের নির্ভরশীলতার সম্পর্ককে সঞ্চয় অপেক্ষক বলা হয়। সঞ্চয় অপেক্ষক আমরা কিন্তু ওই যে ভোগ অপেক্ষক এবং ডিসপোজেবল ইনকাম এখান থেকে বের করতে পারি। যদি আমি এই সূচি দেখি, এখানে দেখি ডিসপোজেবল ইনকাম হচ্ছে YD, কনজাম্পশন এক্সপেন্ডিচার C, সঞ্চয় হচ্ছে S। আয় 0, কনজাম্পশন এক্সপেন্ডিচার 100, তার মানে সঞ্চয় মাইনাস 100, মাইনাস 100 মাইনাস 100। আবার আয় যদি বৃদ্ধি পেয়ে 200 হয়, সঞ্চয় কিন্তু 250, না, ভোগ ব্যয় কিন্তু 250 আর সঞ্চয় মাইনাস 50। আর আয় যদি আরো বৃদ্ধি পেয়ে 400 হয়, সঞ্চয়ও ভোগ ব্যয়ও 400। সুতরাং এক্ষেত্রে আমার সঞ্চয় কত? 400 বিয়োগ 400 মানে 0। আয় আরো বৃদ্ধি পেয়ে যথাক্রমে যদি 600 এবং 400 800 হয়, তাহলে সঞ্চয় বৃদ্ধি, ভোগ ব্যয় বৃদ্ধি পেয়ে 550 এবং 700। তাহলে এক্ষেত্রে আমার সঞ্চয় হয় যথাক্রমে 50 এবং 100। সুতরাং আমরা ভোগ এবং আয় জানা থাকলে আমরা সঞ্চয় বের করতে পারি। এখন আমরা একটু সঞ্চয় অপেক্ষক বা কনজাম্পশন অপেক্ষক থেকে একটা সঞ্চয় অপেক্ষক নির্ণয় করি, যেখানে আমরা শুরুতে যে কনজাম্পশন অপেক্ষকটি দেখিয়েছিলাম সেটা বিবেচনা করি। আমরা যদি আয় যখন 0, ভোগ ব্যয় তখন 100, এই আয় 0 100 ভোগ ব্যয়, তার মানে এক্ষেত্রে কোনো ধরনের সঞ্চয় হয় না, এটাকে বলা হয় ডিসসেভ। এই ডিসসেভটাকে আমরা যদি এই চিত্রে, নিম্নের চিত্রে, যার লম্বকে কিন্তু সঞ্চয়, এটা লম্বকে সঞ্চয় এবং ভূমিকে ব্যয়যোগ্য আয় নির্দেশ করে। যেহেতু আয় 0 আয়ে ব্যয়যোগ্য আয় 100, সুতরাং আমরা 0 আয় 0 অবস্থায় ব্যয়যোগ্য ভোগ ব্যয়, ভোগ ব্যয় 100, সুতরাং আমরা মাইনাস 100 হচ্ছে, তার মানে আমার সেভিংস তাহলে আমার বিয়োগ 100, যা আমরা এই বিন্দু এখানে দেখাচ্ছি মাইনাস 100। তার মানে ভোগ ব্যয় সঞ্চয় অপেক্ষকের উৎপত্তি স্থল হচ্ছে 100। এখন যদি আয় আরো বৃদ্ধি পেয়ে সঞ্চয় বৃদ্ধি পায় 250, তার মানে সঞ্চয় 250, এখানে 200 বিয়োগ 250, যেহেতু YD মাইনাস C, তবে 250 মাইনাস 50, মাইনাস 50 হচ্ছে এই বিন্দুতে, অর্থাৎ 200 আয়ের স্তরে সঞ্চয়ের পরিমাণ হচ্ছে মাইনাস 50। এটাও ডিসসেভ, অর্থাৎ এখানে কোনো সঞ্চয় হয় না, বরং তো যা সঞ্চয় থাকে পূর্ববর্তী সেটা তুলে ফেলা হয় বা সেটা নিয়ে নেওয়া হয়। আবার আয় আরো বৃদ্ধি পেয়ে যদি 400 হয়, তখন আমার সঞ্চয় ভোগ ব্যয় 400 বিয়োগ 400, সঞ্চয় 0, সুতরাং এখানে 400 ইনকাম স্থির, আমার সঞ্চয় হচ্ছে 0। এবার আয় আরো বৃদ্ধি 600 হলে ভোগ ব্যয় আমার 550, 600 বিয়োগ 550, আমার সঞ্চয়, এখানে কিছু সঞ্চয় থাকে, সেটা হচ্ছে 50। এই জায়গায় এটা হচ্ছে 50-এর ভ্যালু, এই 50 হচ্ছে সঞ্চয়। তো 600 টাকা যখন আমার ডিসপোজেবল হয়, তখন আমার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 50, অর্থাৎ 50 টাকা আমি সঞ্চয় করি। আয় আরো বৃদ্ধি পেয়ে 600 থেকে 800 হলে আমার ভোগ ব্যয় থাকে 700। এখন আয় যদি 800 টাকা হয়,
অর্থাৎ এখানে 800 800 হলে আমার সঞ্চয় ভোগ ব্যয় হচ্ছে 700, 800 বিয়োগ 700 তার মানে 100, 100 হচ্ছে আমার এখানে সঞ্চয়। 800 টাকা ইনকাম স্তরের সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 100। সুতরাং আমরা দেখি সঞ্চয়ের সাথে ব্যয়যোগ্য আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্ক সমমুখী অর্থাৎ ধনাত্মক হয়ে থাকে। সঞ্চয় অপেক্ষক আমরা একটা ফাংশনাল ফর্ম বা গাণিতিক ভাবেও কিন্তু সঞ্চয় অপেক্ষক বের করতে পারি। আমরা জানি যে সঞ্চয় মোট আয়কে দুভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে ভোগ ব্যয়ের জন্য, একটা হচ্ছে সঞ্চয়ের জন্য। অর্থাৎ সেজন্য ওয়াইডি ইকুয়াল টু সি প্লাস এস। আর আমরা যদি এস বের করে এস এর মান বের করার জন্য সঞ্চয় হচ্ছে ওয়াইডি মাইনাস সি, আর এস হচ্ছে ইকুয়াল টু ওয়াইডি মাইনাস এই যে এই জিনিসটা এস এস সি, সি এর মান এ প্লাস বি ওয়াই ডি, তার মানে ওয়াইডি মাইনাস এ মাইনাস ওয়াই ডি। আর এস ইকুয়াল টু মাইনাস এ, এখান থেকে লাইন থেকে আমরা পাই 1 মাইনাস বি ওয়াই ডি, ওয়াই কে কমন নিয়ে। সুতরাং এইটাই হচ্ছে আমার সঞ্চয় অপেক্ষক। যদি কোনো কনজাম্পশন ফাংশন দেওয়া থাকে, কনজাম্পশন ফাংশন দেওয়া থাকলে আমরা কনজাম্পশন ফাংশন থেকে সঞ্চয় অপেক্ষক কিন্তু বের করতে পারি। সেটা ধরুন সঞ্চয় অপেক্ষক কনজাম্পশন ফাংশন দেওয়া আছে 50 প্লাস 0.75, তবে এই কনজাম্পশন ফাংশনটা কি, এখানে কিন্তু এটা কিন্তু একটা স্বল্পকালীন কনজাম্পশন ফাংশন। এখানে 50টা হচ্ছে আপনার স্বয়ংক্রিয় ভোগ আর 0.75 হচ্ছে আপনার এমপিসি এর মান, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা জানি যে সঞ্চয় সমান হচ্ছে ওয়াইডি মাইনাস, অর্থাৎ ওয়াই মাইনাস সি। তাহলে ওয়াই থেকে 50 মাইনাস 0.7 ওয়াই, এখান থেকে আমরা যদি কাটা তাহলে -50 প্লাস 0.25 ওয়াই। এই সঞ্চয় অপেক্ষক এবং কনজাম্পশন ফ্যাক্টর একটা জিনিস লক্ষণীয়, এখানে কিন্তু 50 প্লাস 50, তার মানে আমার ভোগ পজিটিভ। এখানে এই পজিটিভ ভোগটা আমরা কিভাবে করি, মাইনাস হয় সেভিং ফাংশন থেকে, সেজন্য এখানকার ইন্টারসেপ্ট সঞ্চয় অপেক্ষকের ইন্টারসেপ্ট সেটা মাইনাস, আর ভোগ অপেক্ষকের ইন্টারসেপ্ট হয় প্লাস। এমপিএস এবং এপিএস প্রান্তিক সঞ্চয় প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা। প্রান্তিক সঞ্চয় প্রবণতা হচ্ছে আয়ের অতিরিক্ত 1 একক বৃদ্ধির ফলে সঞ্চয়ের যে বৃদ্ধি ঘটে সেটাকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা বা এমপিসি বলা হয়। আর এপিসি হলো আয়ের যে কত অংশ সঞ্চয়ের জন্য ব্যয় করা হয়, সেটা হচ্ছে এপিসি বা গড় সঞ্চয় প্রবণতা। সঞ্চয়ের এমপিসি মান আমরা বের করি ডেল এস ডিভাইড বাই ডেল ওয়াইডি দ্বারা। আর ডেল এস ডিভাইড বাই ডেল ওয়াইডি হচ্ছে ডেল এস এখানে সঞ্চয়ের পরিবর্তন, আর ওয়াইডি হচ্ছে ব্যয়যোগ্য আয়ের পরিবর্তন। আর এভারেজ প্রফিট বের করি সঞ্চয় ডিভাইড বাই ওয়াইডি, তো সঞ্চয়কে আপনি ব্যয়যোগ্য আয় দ্বারা ভাগ করলে আমরা গড় ভোগ প্রবণতা পেতে পারি। এমপিসি প্লাস এমপিএস এর মান 1, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা সমষ্টি এক হয়। আমরা যদি এটা প্রমাণ করি যে আমরা জানি সঞ্চয় ইকুয়াল টু হচ্ছে ওয়াইডি, তার ব্যয়যোগ্য আয় মাইনাস সি, ওয়াইডি ইকুয়াল টু সি প্লাস এস। এখন এটাকে যদি উভয় পক্ষে চেঞ্জ নিয়ে ডেল্টা গুণ করে আমরা এই সমীকরণটাতে আসতে পারি। এরপর যদি উভয় পক্ষকে ডেল ওয়াইডি দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দেখি ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াইডি ডেল এস ডিভাইড বাই ডেল ওয়াইডি। এখানে একটা জিনিস ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াইডি, এটা কি ভোগ ব্যয়ের পরিমাণ, মানে আপনার ব্যয়যোগ্য আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের পরিবর্তন নির্দেশ করছে। সুতরাং এই ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াইডি তাহলে কি করছে, সংখ্যা অনুযায়ী এটা কিন্তু এমপিসি আমাদের কি বলে যে ভোগ ব্যয়ের একক পরিবর্তনের ফলে না, ব্যয়যোগ্য আয়ের একক পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন, অর্থাৎ ব্যয়যোগ্য আয়ের পরিবর্তন হলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন সেটা কিন্তু প্রান্তিক ভোগ প্রবণতা, যা আমরা এখানে অর্থাৎ এই অংশে পাই। আবার এটা কি দেখাচ্ছে ডেল এস ডিভাইড বাই ডেল ওয়াই, তো সঞ্চয়ের পরিবর্তন কিসের পরিবর্তনের ফলে, দা ব্যয়যোগ্য আয়ের পরিবর্তনের ফলে। আমরা এমপিসি মানে কি জানি, এমপিসি প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে ব্যয়যোগ্য আয়ের পরিবর্তনের ফলে সঞ্চয়ের যে পরিবর্তন,
তার মানে এখানে ব্যয়যোগ্য আয়ের পরিবর্তন নিচ্ছে এবং সঞ্চয়ের পরিবর্তন করে। সুতরাং এটা হচ্ছে আমাদের এমপিসি নির্দেশ করছে। আর এটা ওয়াইডি এই ওয়াইডিকে ওয়াইডি দিয়ে ভাগ করলে এটার মান হচ্ছে 1। সুতরাং এমপিসি প্লাস এমপিএস 1 এর সমান। আবার গড় সঞ্চয় প্রবণতা এবং গড়ভোগ প্রবণতার সমষ্টি 1 এর সমান। এখানে আমরা যদি দেখি এপিসি এর মান, আমরা যদি একটা সঞ্চয় অপেক্ষক, এটা একটা সঞ্চয় অপেক্ষক, এই যে পূর্বে যে সঞ্চয় অপেক্ষক সেই সঞ্চয় অপেক্ষক থেকে আমরা এই মানগুলো বের করতে পারি। সঞ্চয় অপেক্ষক s equal to -a plus 1 minus b yd। এখানে এমপিসি হচ্ছে, এখানে এপিএস হচ্ছে আমরা যদি সঞ্চয় অপেক্ষককে ওয়াইডি দ্বারা ভাগ করি তাহলে আমরা এপিএস এর মান পাই a ডিভাইড বাই ওয়াইডি প্লাস 1 মাইনাস বি। আর এটা ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু a প্লাস বি ওয়াইডি। এইখানে তাহলে আমরা এপিএস হচ্ছে সি ডিভাইড বাই ওয়াইডি ইকুয়াল টু a প্লাস বি ওয়াইডি ডিভাইড বাই ওয়াইডি ইকুয়াল a ডিভাইড বাই ওয়াইডি প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা কি এখন যদি এই সমীকরণ যদি আমরা ডান পক্ষকে নিই এপিসি প্লাস এপিএস ইকুয়াল, এই যে এপিসি এর মানটা কত এটা, আর এপিএস এর মান কত এটা। সুতরাং এই দুটোকে আমরা যদি সমষ্টি নিই তাহলে আমরা পাই এটা আর এটা কাটা, এটা আর এই যে কাটা, বাকি থাকে হচ্ছে 1 মাইনাস বি প্লাস বি। আবার বি এর কাটা, বাকি থাকে 1। সুতরাং এপিসি প্লাস এপিএস এর মান, এপিএস এর সমষ্টি হচ্ছে 1 এর সমান। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।